সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের পক্ষ থেকে অনলাইন ভিডিও ক্লাস কার্যক্রমে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি বাসায় আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন, যেটা জৈব রসায়নের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা এই ক্লাসের সাথে থাকবে। তোমরা হাইব্রিডাইজেশনের ডিটেলস আশা করি আজকের লেকচার থেকে বুঝে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অরবিটালের সংকরণ, অরবিটাল হাইব্রিডাইজেশন, তোমরা নিশ্চয়ই আগের ক্লাসগুলোতে জেনে গেছো অরবিট কি, অরবিটাল কি। অরবিট হচ্ছে যেটা বোরের তত্ত্ব মতে যেটা কক্ষপথ বলো, আর অরবিটাল হচ্ছে যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তাহলে একটা হচ্ছে অরবিট আর একটা অরবিটাল। তাহলে আমরা এখন পড়ব অরবিটালের সংকরণ, হাইব্রিডাইজেশন অফ অরবিটালস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে আমরা জেনে নিই অরবিটাল সংকরণ কাকে বলে। দুই বা ততোধিক ভিন্ন কিন্তু কাছাকাছি শক্তিসম্পন্ন অরবিটাল একত্রে মিলিত হয়ে একই শক্তিসম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন বলে। তাহলে এখানে যেগুলো তোমার অরবিটাল আসবে সেগুলো হচ্ছে কাছাকাছি শক্তিসম্পন্ন হতে হবে এবং তারা হবে ভিন্ন। তাহলে মিক্স হওয়ার পরেও আগে যতটি অরবিটাল ছিল নতুন হাইব্রিড অরবিটালের সংখ্যা ততটি হবে। এই পদ্ধতিতে উৎপন্ন অরবিটাল হচ্ছে হাইব্রিড অরবিটাল। তাহলে আমরা এখানে দুইটা সংজ্ঞা দেখছি, একটা হচ্ছে কি অরবিটাল সংকরণ কাকে বলে, আর একটা হচ্ছে হাইব্রিড অরবিটাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা যদি এক্সাম্পল দিয়ে দেখি, যেমন কার্বনে 6টা ইলেকট্রন আছে। কার্বন স্বাভাবিক অবস্থায় তার ইলেকট্রন বিন্যাস হয় 1s2 2s2 2px1 2py1 2pz1। তাহলে 1s এ দুইটা ইলেকট্রন থাকবে, যেহেতু একই অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে, ফলির বর্জন নীতি অনুসারে আমরা জানি দুইটা বিপরীতমুখী অবস্থা অবস্থান করে। 2s এ দুইটা ইলেকট্রন আছে, আমরা জানি p চৌম্বকীয়ভাবে বিন্যাস হয়ে তিনভাবে হয় 2px 2py 2pz। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল হচ্ছে যেমন 2s অরবিটাল, 2s এর সাথে হচ্ছে 2px 2py 2pz। আমরা শুরুতে দেখতে পাচ্ছি 2s এ দুইটা ইলেকট্রন আছে, 2pz এ কোনো ইলেকট্রন নাই। যখন কার্বন সে উত্তেজিত অবস্থায় হয়ে যাবে এক্সাইটেড স্টেজে, তখন 2s এর যে দুইটা ইলেকট্রন আছে কাছাকাছি শক্তি সম্পন্ন হিসাবে 2pz এ একটা ইলেকট্রন চলে যাবে। তাহলে আমরা এক্সাইটেড অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি 1s2 2s1 2px1 2py1 2pz1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আবার বুঝে গেছো তোমরা কাছাকাছি শক্তি সম্পন্ন ভিন্ন অরবিটাল কোনগুলো। যেমন s অরবিটাল হচ্ছে গোলাকৃতির, 2px 2py 2pz এগুলো হচ্ছে ডাম্বেল আকৃতির। তাহলে এবার কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল মধ্যে মিক্স হবে
বা মিলিত হবে, যেমন 2s এর সাথে 2px হতে পারে, 2py হতে পারে, 2pz হতে পারে, বা 2s এর সাথে তিনটাই হতে পারে, বা দুইটা হতে পারে, বা একটাই হতে পারে। তাইলে এইভাবে অরবিটালের হাইব্রিডাইজেশন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার সংকর অরবিটালের প্রকারভেদ যদি আমরা দেখি, 1sp3, 2sp2, 3sp, 4dsp2, 5dsp3, 6d2sp3, 7d3sp3। তাহলে এখানে আমরা যদি একটু দেখি, sp3 তার অর্থ হচ্ছে একটা s এর সাথে তিনটা p। আমরা জানি তিনটা p মানে হচ্ছে px, py, pz। sp2 একটা s এর সাথে দুইটা p, তাহলে তিনটার মধ্যে দুইটা। sp একটা s এর সাথে একটা p। আবার dsp2 আমরা জানি d 5 প্রকার, চৌম্বকীয়ভাবে 5 ভাবে বিন্যস্ত হয়, তাহলে d ওখান থেকে একটা s দুইটা p। dsp3 হচ্ছে একটা d একটা s তিনটা p। d2 sp3 হচ্ছে দুইটা d একটা s তিনটা p। d3 sp3 হচ্ছে তিনটা d একটা s তিনটা p। তাহলে এগুলো হচ্ছে প্রকারভেদ। তাহলে sp3 একটা s তিনটা p, তাহলে হাইব্রিড অরবিটাল হয়ে যাবে চারটা, যেহেতু একটা s তিনটা p আগে থেকে ছিল, তাহলে নতুন মিশ্রিত হওয়ার পর হয়ে যাবে চারটা। sp2 ক্ষেত্রে আগে ছিল একটা s দুইটা p, এখন মিক্স হয়ে যাবে তিনটা। sp আগে ছিল একটা s একটা p দুইটা, তাহলে হাইব্রিড অরবিটাল পাবো আমরা দুইটা। ঠিক dsp2 একটা d একটা s দুইটা p, তাহলে টোটাল হচ্ছে চারটা, তাহলে হাইব্রিড অরবিটাল পাবো আমরা চারটা। ঠিক একইভাবে dsp3, d2sp3, d3sp3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সংকর অরবিটালের প্রকারভেদটা আশা করি বুঝছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যদি এই স্লাইডটা একটু দেখো, এখানে বিভিন্ন প্রকার হাইব্রিডাইজেশনের আছে এবং নতুন হাইব্রিড অরবিটাল কয়টা হবে, তাদের মধ্যে বন্ধন কোণের পরিমাণ কত হবে, এবং অণুগুলোর গঠন আকৃতি কী হবে, এবং কোন কোন এক্সাম্পলগুলো। যেমন বেরিলিয়াম ক্লোরাইডে হাইব্রিডাইজেশন হবে বেরিলিয়ামের sp হাইব্রিডাইজেশন। তাহলে নতুন হাইব্রিড অরবিটাল হবে দুইটা, তাদের মধ্যে বন্ধন কোণ হবে 180 ডিগ্রি। ঠিক আমরা যদি 3 নম্বর জ্ঞাত আসো, সেটা হচ্ছে মিথেন। মিথেনে আমরা হাইব্রিডাইজেশন দেখতেছি sp3, এখন হাইব্রিড অরবিটাল দেখতে পাচ্ছি চারটা, হাইব্রিড অরবিটাল পাচ্ছি চারটা, এবং তাদের মধ্যে বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট করে, এবং গঠন আকৃতি হবে টেট্রাহেড্রাল চতুস্তলকীয়। ঠিক আমরা যদি ব্রোন ট্রাইফ্লোরাইড দেখি, sp2 হাইব্রিডাইজেশন, আর হাইব্রিড অরবিটাল হচ্ছে তিনটা, তাদের বন্ধন কোণ হবে 120 ডিগ্রি করে। তাহলে এখানে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড দেখতে পাচ্ছি, মিথেন দেখতে পাচ্ছি, কার্বন টেট্রাক্লোরাইড দেখতে পাচ্ছি, সালফার হেক্সাফ্লোরাইড। তাহলে বিভিন্ন অণুর গঠন আকৃতি কেমন হবে, তাদের কি হাইব্রিডাইজেশন হবে, এবং কয়টা কয়টা করে হাইব্রিড অরবিটাল পাওয়া যাচ্ছে, এবং তাদের গঠন আকৃতি কি সরলরৈখিক হবে, নাকি প্লেন ট্রায়াঙ্গেল হবে, নাকি টেট্রাহেড্রাল হবে, নাকি স্কোয়ার প্ল্যানার হবে, তাহলে গঠন আকৃতি আমরা বুঝতে পারছি। তাহলে হাইব্রিডাইজেশনের ফলে আমরা কি কি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অণুর গঠন আকৃতি কেমন হবে এবং তাদের বন্ধন কোণ কত হবে, এটা আমরা সহজে বুঝতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসে sp3 হাইব্রিডাইজেশন। বিক্রিয়াকালে কোনো পরমাণু যোজ্যতা স্তরের একটি s ও তিনটি p অরবিটালের মিলনে সমশক্তি সম্পন্ন 4টি চতুরস্তরকীয় অরবিটাল গঠনের প্রক্রিয়া হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন।
প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যেমন sp3 এর ক্ষেত্রে এখানে 2s মানে দুইটা s ন, এটা হচ্ছে দ্বিতীয় শক্তির স্তরের s, একটা s, তিনটা p, 2px 2py 2pz। তাহলে একটা s এর সাথে তিনটা p যখন হাইব্রিডাইজেশন হবে সেটা হবে sp3 হাইব্রিডাইজেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা sp3 হাইব্রিডাইজেশন বুঝছো। তাহলে sp3 হাইব্রিডাইজেশনের ফলে যে অরবিটালগুলো আমরা পাবো সেগুলো হবে sp3 হাইব্রিড অরবিটাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে s অরবিটাল গোলাকৃতি, p অরবিটাল ডাম্বেল, তিনটা p 2px 2py 2pz আমরা যদি একসাথে দেখি এভাবে দেখব। এবার একটা s তিনটা p হাইব্রিডাইজেশন হওয়ার ফলে চারটা আমরা sp3 হাইব্রিড অরবিটাল পাবো, 4 sp3 অরবিটালস। sp3 হাইব্রিডাইজেশন হওয়ার ফলে যেগুলো হাইব্রিড অরবিটাল পাবো ওই হাইব্রিড অরবিটালগুলোর বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি করে। তাহলে চারটা হাইব্রিড অরবিটালকে যদি আমরা একসাথে দেখি তাদের অরবিটালগুলোর কোণ হবে এভাবে। তাহলে sp3 হাইব্রিডাইজেশন হলে sp3 যে হাইব্রিড অরবিটালগুলো পাবো এগুলোর গঠনাকৃতি তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, এভাবে চতুলস্থলকীয় হিসেবে আমরা দেখতে পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা sp3 হাইব্রিডাইজেশন কাকে বলে এবং sp3 হাইব্রিড অরবিটাল কিভাবে তৈরি হয় তোমরা আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার মিথেন অণুর গঠনটা যদি আমরা দেখি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার যদি মিথেন অণুর গঠন আমরা একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন কিভাবে যুক্ত থাকে, তাইলে এখানে কার্বনের sp3 হাইব্রিডাইজেশন হয়েছে। ওই sp3 হাইব্রিডাইজেশনে যে চারটা হাইব্রিড অরবিটাল ছিল ওই চারটা হাইব্রিড অরবিটালে একটা একটা করে ইলেকট্রন ছিল। এখন আমরা জানি একটা বন্ধন হওয়ার জন্য দুইটা ইলেকট্রনের দরকার। এখন হাইড্রোজেনের সিঙ্গেল একটা একটা ইলেকট্রন ছিল। এখন চারটা হাইব্রিড অরবিটালে চারটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে। তাহলে এভাবে একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাইলে যেহেতু sp3 হাইব্রিডাইজেশন হয়েছে তাইলে মিথেনের এখানে চতুলস্থলকীয় গঠন আমরা দেখতে পাবো। তাহলে একটা বন্ধন হওয়ার জন্য কয়টা ইলেকট্রন দরকার? দুইটা ইলেকট্রন দরকার। তাহলে চারটা হাইব্রিড অরবিটাল sp3-তে চারটা ইলেকট্রন ছিল। এখন হাইড্রোজেনের একটা একটা ইলেকট্রন ছিল। তাহলে sp3 হাইব্রিড অরবিটালের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের 1 ইলেকট্রন তারা যুক্ত হয়েছে, যেটাকে আমরা সমযোজী বন্ধন বলি। এইভাবে মিথেন অণুর গঠন আমরা দেখতে পাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি sp3 হাইব্রিডাইজেশন তোমরা বুঝেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি sp2 হাইব্রিডাইজেশন। sp2 হাইব্রিডাইজেশন বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একটি s দুইটি p অরবিটালের মিলনে সমশক্তির তিনটি অরবিটাল গঠনের প্রক্রিয়া হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। তাহলে sp2 হাইব্রিডাইজেশনে একটা s এবং দুইটা p, তাহলে টোটাল p। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে একটা s এর সাথে দুইটা p, 2px 2py, তাহলে একটা s এর সাথে দুইটা p যদি মিলিত হয় তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। এই sp2 হাইব্রিডাইজেশনের ফলে নতুন হাইব্রিড অরবিটাল পাবো আমরা তিনটা, কেননা আগে ছিল একটা s দুইটা p, এখন হাইব্রিড অরবিটাল পাবো আমরা তিনটা, সেটার নাম হয়ে যাবে 3sp2 হাইব্রিড অরবিটাল। তাহলে তিনটা sp2 পাবো।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার sp2 হাইব্রিড অরবিটালে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন তিনটে sp2 হাইব্রিড অরবিটাল আমরা পাবো, এই তিনটে sp2 হাইব্রিড অরবিটালের মধ্যবর্তী কোণগুলো হবে 120 ডিগ্রি করে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ তিনটা sp2 হাইব্রিড অরবিটাল যখন একত্র থাকে, sp2 তাদের মধ্যে অরবিটালগুলোর মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তিনটা sp2 আমরা এভাবে দেখব। তাহলে একটা এর সাথে দুইটা পি, তাহলে আরেকটা পি এটা অসংকৃত অবস্থা রয়ে যাবে। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত করে? 120 ডিগ্রি করে। তাহলে আমরা এখন একটা এক্সাম্পল দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যদি আমরা বোরন ট্রাইফ্লোরাইডের অণুর গঠন আকৃতি দেখি, একটা বোরনের সাথে তিনটা ফ্লুরিন যুক্ত হবে। ওই বোরনের sp2 হাইব্রিডাইজেশন হচ্ছে, দেখো বোরন হচ্ছে 1s2 2s2 2px1 2py 2pz 2py 2pz কোনো ইলেকট্রন নেই। ইলেকট্রন যখন প্রমোটেড হবে তখন 1s2 দুইটা ইলেকট্রন থাকবে, 2s থেকে একটা ইলেকট্রন 2py এ চলে যাবে। তাহলে 2s1 2py1 2px1 2py1। এবার এই একটা s এর সাথে দুইটা p হাইব্রিডাইজেশন হবে। তাহলে একটা s এর সাথে দুইটা p হাইব্রিডাইজেশন হলে কি হাইব্রিডাইজেশন হবে? সেটা হবে sp2 হাইব্রিডাইজেশন। তাহলে কয়টা হাইব্রিড অরবিটাল পাবো? তিনটা হাইব্রিড অরবিটাল পাবো, সেগুলোর নাম হয়ে যাবে 3sp2। এবার প্রতিটাতে একটা একটা করে ইলেকট্রন থাকবে, আর একটা পি অরবিটাল খালি থাকবে। যখন তিনটা sp2 আমরা পাবো, সেগুলো গঠন আকৃতি তাদের অরবিটাল হাইব্রিড অরবিটালগুলোর মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি করে। এবার প্রতিটা হাইব্রিড অরবিটালে একটা একটা ইলেকট্রন যেহেতু যুক্ত আছে, এবার ফ্লোরিনের তার একটা একটা ইলেকট্রন ঘাটতি ছিল। এবার তিনটা sp2 হাইব্রিড অরবিটালে তিনটা ফ্লোরিন যুক্ত হবে। তাহলে এভাবে বোরন ট্রাইফ্লোরাইড অণু গঠিত হবে। তাহলে বোরন ট্রাইফ্লোরাইড অণুর গঠন আকৃতি কি হবে? এখন এভাবে গঠন আকৃতিটা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার যদি আমরা ইথিন বা ইথিলিন অণুর গঠন আকৃতি দেখি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ইথিন বা ইথিলিন কোথায় থাকে। তাহলে কার্বন কার্বন এখানে দ্বিবন্ধন আছে, যেটা হচ্ছে অ্যালকিন সমগোত্রী শ্রেণীর একটি যৌগ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এই ইথিন বা ইথিলিন অণুর গঠন আকৃতি যখন দেখব, এখানে কার্বনের sp2 সংক্রায়ন হয়। তাহলে কার্বনের sp2 সংক্রায়ন হলে তাহলে তিনটা sp2 হাইব্রিড অরবিটাল পাবো। তাহলে দুইটা কার্বন একটা sp2 তে একটা ইলেকট্রন, আরেকটা কার্বন sp2 তে আরেকটা ইলেকট্রন সামনাসামনি অধিক্রমণ করছে, sp2 আর দুইটা sp2 তে একটা একটা করে ইলেকট্রন ছিল, ওইখানে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। এবার একটা পি আনহাইব্রিড রয়ে গেছিল, ধরে নাও সেটা 2pz, আর একটা কার্বনের 2pz তার আনহাইব্রিড রয়ে গেছে। তাহলে ওই 2pz-এও একটা ইলেকট্রন ছিল, 2pz-এও একটা ইলেকট্রন ছিল, তারা পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে পাই বন্ধন গঠিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা একটু দেখে নাও কিভাবে হাইব্রিড অরবিটাল গুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। তাহলে কার্বনের sp2 হাইব্রিড অরবিটাল সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে কার্বন কার্বন সিগমা বন্ধন গঠিত হয়েছে। আর কার্বনের sp2 অরবিটাল হাইড্রোজেনের 1s অরবিটালের ইলেকট্রনের সাথে সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে তাও সিগমা বন্ধন গঠিত হয়েছে। তাহলে কার্বন হাইড্রোজেন আমরা এখানে বন্ধন পাচ্ছি, কার্বন কার্বন বন্ধন, একটা সিগমা বন্ধন।
আর একটা হচ্ছে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন। আর একটা আনহাইব্রিড রয়ে গেছিল, সে কি করবে, পাশাপাশি অধিকরণের মাধ্যমে ফাই বন্ধন গঠন করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে sp3 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন আশা করি বুঝেছ। এবার আসি sp হাইব্রিডাইজেশন। sp হাইব্রিডাইজেশন হচ্ছে বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একটি s একটি p অরবিটালের মিলনের সমশক্তির দুইটি অরবিটাল গঠনের প্রক্রিয়া হচ্ছে sp হাইব্রিডাইজেশন। তাহলে একটা s একটা p। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পি হচ্ছে টোটাল 3টা, তার মধ্যে যদি একটা পি আর একটা এস, তাহলে আমরা এসপি হাইব্রিডাইজেশন পাবো। এবং এসপি হাইব্রিডাইজেশনের ফলে যে অরবিটালগুলো তৈরি হবে তার নাম হয়ে যাবে এসপি অরবিটালস, এসপি হাইব্রিড অরবিটালস। আর এসপি হাইব্রিড অরবিটালের গঠনাকৃতি হবে এভাবে, অর্থাৎ সরলরৈখিকভাবে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এস অরবিটাল পি অরবিটাল হাইব্রিডাইজ হয়ে দুইটা এসপি হাইব্রিড অরবিটাল হয়। দুইটা এসপি হাইব্রিড অরবিটালকে আমরা যদি একসাথে দেখি, তাহলে আমরা কি পাবো, সেটা হচ্ছে তারা লিনিয়ার অর্থাৎ সরলরৈখিক টাইপের হবে। তাহলে আবার বিভিন্ন অণুতে যেগুলো এসপি হাইব্রিডাইজেশন পাবো তাদের গঠনাকৃতি সরলরৈখিক হবে, এটা আমরা এখন দেখতে পাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কার্বনের এসপি হাইব্রিডাইজেশন হলে এভাবে হলুদ কালারটা দেখতে পাচ্ছ, এসপি হাইব্রিডাইজড অরবিটাল। আর দুইটা হচ্ছে আনহাইব্রিড অরবিটাল, মানে সংক্রমিত হয়নি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যদি আমরা এসিটিলিন বা ইথেনকে দেখি, তোমরা এটা সম্পর্কে আগে থেকে পরিচিত। সেটা হচ্ছে বিভিন্ন ওয়ার্কশপে বা জ্বালাই কাজে অক্সিএসিটিলিন সে কাজে তৈরি করে, যেটা লোহা কাটার জন্য হোক বা জোড়া লাগানোর জন্য। তাহলে দেখো এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন, এই কার্বনগুলোতে এসপি হাইব্রিডাইজেশন হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এসিটিলিনে দেখি, এখানে কার্বন কার্বন এসপি হাইব্রিডাইজেশন হয়েছে। তাহলে একটা কার্বনে এসপিতে হাইব্রিড অরবিটাল একটা ইলেকট্রন, আর একটা কার্বনে এসপি হাইব্রিডে একটা ইলেকট্রন সামনাসামনি অধিক্রমণে সিগমা বন্ধন হয়েছে। আর একটা এসপি হাইব্রিড অরবিটালে একটা ইলেকট্রন, ওখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, আর একটাতে হাইড্রোজেন যুক্ত হয়েছে। যেগুলো আনহাইব্রিড অরবিটাল ছিল, এখানেও একটা একটা ইলেকট্রন ছিল, তারা পাশাপাশি অধিক্রমণের মধ্যে ফাই বন্ধন হবে। তাহলে এইভাবে এসিটিলিন অণু গঠিত হয়েছে। তাহলে এসিটিলিন অণুর গঠনাকৃতি কি হবে সেটা আবার তোমরা বুঝতে পারছো। তাহলে ধরে নাও সেটা হচ্ছে কি সরলরৈখিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছু কিছু জটিল যৌগ ওইখানে কেন্দ্রীয় পরমাণুতে এই ধরনের হাইব্রিডাইজেশনগুলো হয়। যেমন দেখো DsP2 হাইব্রিডাইজেশন, এখানে নিকেলের মধ্যে দেখতে পাচ্ছি আমরা। আর একটা জটিল যৌগ যদি আমরা দেখি, এখানেও DsP2 হাইব্রিডাইজেশন হচ্ছে। তাহলে একটা ডি এর সাথে একটা এস, দুইটা পি, তারা মিক্স হচ্ছে, যেগুলো জটিল যৌগ আমরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি সিগমা বন্ধন এবং পাই বন্ধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিগমা বন্ধন হচ্ছে অনুগঠনের দুটি পরমাণুর একই অক্ষে অবস্থিত দুটি অরবিটালের সামনাসামনি অধিক্রমণ দ্বারা যে বন্ধন গঠিত হয়
তাকে সিগমা বন্ধন বলে, অর্থাৎ সামনাসামনি অতিক্রমণ, ওভারল্যাপ করবে। দেখো ফ্লোরিন ফ্লোরিনে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 1s2 2s2 2px2 2py1 2pz1। তাহলে ফ্লোরিনের 2pz একটা ইলেকট্রন আছে আর একটা 2pz একটা ইলেকট্রন আছে, তাহলে তারা সামনাসামনি অতিক্রমণ হবে। তাহলে একটা বন্ধন হওয়ার জন্য তোমাদেরকে আগে বলছে দুইটা ইলেকট্রন দরকার, তাইলে 2pz একটা ইলেকট্রন দরকার, 2pz দুটো ইলেকট্রন। ফ্লোরিন অণু গঠিত হয়েছে দুইটি ফ্লোরিন পরমাণু সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে। তাহলে সামনাসামনি অতিক্রমণ হলে এটা কি বন্ধন হবে? সিগমা বন্ধন। তাহলে আমরা বলতে পারি কি সিগমা বন্ধন এটা দৃঢ় হবে এবং এটা একক বন্ধন সিগমা বন্ধন। তাহলে যে কোনো একক বন্ধন দেখলে এটা কি হবে? সিগমা বন্ধন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার আসে পাই বন্ধন। অনুগঠনে দুইটি পরমাণুর একক কক্ষে অবস্থিত দুইটি অরবিটালে পাশাপাশি অতিক্রমণ দ্বারা যে বন্ধন সৃষ্টি হয় তাকে পাই বন্ধন বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে পাই বন্ধন তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে সিগমা বন্ধন সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে, এই যে দেখতে পাচ্ছ, আর পাই বন্ধন হচ্ছে পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে পাই বন্ধন হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা বলতে পারি কি পাই বন্ধন এটা দুর্বল হবে। একক বন্ধন সিগমা বন্ধনের পর গঠনের পর পাই বন্ধন গঠিত হয়। তাহলে একক বন্ধন থাকলে সিগমা বন্ধন, আর দুইটা বন্ধন তিনটা বন্ধন থাকলে একটা সিগমা আর বাকিগুলো হচ্ছে পাই বন্ধন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আজকে এতটুকুই। তোমরা অরবিটাল হাইব্রিডেশন সম্পর্কে ডিটেলস দেখছো, আশা করি তোমরা একটু লিখে লিখে প্র্যাকটিস করবে, আশা করি বুঝে যাবে। তোমরা যদি অরবিটাল হাইব্রিডেশনটা বুঝে যাও তাহলে বিভিন্ন জৈব যৌগে বন্ধনগুলো কীভাবে গঠিত হয়েছে এবং অণুগুলো গঠনাকৃতি কী হবে, ঠিক অজৈব যৌগের ক্ষেত্রে এবং জটিল যৌগের ক্ষেত্রে অণুগুলো গঠনাকৃতি ওইটাও বুঝে যাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আবার দেখা হবে।